আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি চ্যাপ্টার 7 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের ক্লাস, যেটি জারণ বিজারণ বিক্রিয়ার উপর ক্লাস হবে। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করতে পারবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে জারণ বিজারণ বিক্রিয়ার আলোচনায় চলে যাই। আমরা জারণ বিজারণ বিক্রিয়া যদি অত্যন্ত ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের জারণ সংখ্যা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। যদি কারো জারণ বিজারণ বিক্রিয়া পড়ার পূর্বে জারণ সংখ্যা নিয়ে ভালো আইডিয়া না থাকে, তখন তার এই ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এজন্য চেষ্টা করতে হবে আগে জারণ সংখ্যা ক্লিয়ার করা, অথবা যারা আমরা জারণ সংখ্যা ক্লিয়ার করতে পারি নাই তারা চেষ্টা করব যে জারণ সংখ্যার ভিডিও ক্লাস দেখে হোক বা অন্য কোনো উপায় হোক জারণ সংখ্যা আগে শেষ করা, তারপর জারণ বিজারণ বিক্রিয়া আসা। তো যাই হোক, আমরা চ্যাপ্টার 7 এর জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আমরা ক্লাস শুরু করছি আজকে। দেখো, আমরা এর আগে জারণ কাকে বলে বিজারণ কাকে বলে এটা আমরা জেনেছি। আমরা আজকে আবার একটু রিভিশন দিয়ে আমাদের ক্লাসটি শুরু করতে চাই। প্রথমে আমরা দেখব জারণ কাকে বলে। তো বলা হচ্ছে জারণ আমরা নিশ্চয়ই জানি একটি বিক্রিয়ার নাম জারণ। বলা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে ওই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। আমরা সবাই নিশ্চয়ই জানি যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। বিজারণ বিক্রিয়ায় বলা হচ্ছে কি, বলা হচ্ছে দেখো, যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আমরা একটা ছন্দ টাইপ বলি, কারণ জারণ বিজারণ অনেক সময় গুলিয়ে যায় অনেকের, যে আমরা মনে রাখার জন্য বলি যে জারণ মানেই ছাড়ন। এই যে জারণ মানে হচ্ছে ছাড়ন। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন, দ্যাট মিন্স কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করবে তাকে জারণ বিক্রিয়া বলবে, এবং যে বিক্রিয়ায় কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। নিশ্চয়ই তোমাদের এটা ক্লিয়ার হওয়ার কথা। এবার আমরা জারক এবং বিজারক নিয়ে কথা বলবো। আমরা মনে রাখার জন্য একটি টেকনিক অবলম্বন করি। এই দেখো, জারক বিজারকের জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করি, জাগ্রত বিদ্যান। জারক গ্রহণ করবে এবং বিজারক দান করবে। তাহলে জারণের ক্ষেত্রে যেটা ছিল এটা কিন্তু উল্টা। আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি কিনা, দেখো যে জারক যে সে কখনো নিজের জারণ ঘটাবে না। জারক মনে রাখার জন্য আমরা বলি যে খাদক কখনো নিজেকে খায় না, শিক্ষক কখনো নিজেকে শিক্ষা দেয় না, অন্যকে শিক্ষা দেয়। খাদক কখনো নিজেকে খায় না, কাকে খায়? অন্যকে খায়। জারক ঠিক তেমনই কখনো নিজের জারণ ঘটায় না। কার জারণ ঘটাই? অন্যের জারণ ঘটাই। তাহলে জারক অন্যের জারণ ঘটাই, নিজের বিজারণ ঘটে। আর বিজারক অন্যের বিজারণ ঘটায়, নিজের কি ঘটে? জারণ ঘটে। তাহলে আমরা জারণ বিক্রিয়ায় যেমন বললাম ইলেকট্রন ত্যাগ করে, এখানে কিন্তু ঠিক উল্টা। অর্থাৎ মনে রাখার জন্য সহজ করে যদি বলি, এত চিন্তা না করে একদম সহজে উত্তর করা যেতে পারে, যার জারণ ঘটবে ও নিজে বিজারক। আবার যার জারণ ঘটবে ও নিজে বিজারক, আর যার বিজারণ ঘটবে ও নিজে জারক। তাহলে ঝামেলা নাই। এজন্য দেখো, আমরা বলছি জাগ্রত বিদ্যান। জারক গ্রহণ করবে, বিজারক দান করবে। তাহলে জারক কাকে বলে? জারক কাকে বলে? দেখো, কোনো পরমাণু মূলক বা আয়ন, যে পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। যে পরমাণু অর্থাৎ যে পদার্থ সেটা পরমাণু আকারে থাক, মূলক আকারে থাক, আয়ন আকারে থাক, যেভাবেই থাকুক না কেন, যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা তাকে জারক বলবো, আর যদি ইলেকট্রন দান করে আমরা তাকে বিজারক বলবো। তাহলে কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করলে তাকে জারক বলে, আর কোনো পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন দান করলে তাকে বিজারক বলে। আরো সহজ করে যদি বলি, যার জারণ ঘটবে সে হবে বিজারক, আর যার বিজারণ ঘটবে সে হবে জারক। আচ্ছা, এরপর আমরা এখন পড়বো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, তোমরা নোট করে নিবা। জারণের বৈশিষ্ট্য। জারণের অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, বাট আমরা 3টা বৈশিষ্ট্যকে এখানে হাইলাইট করছি। ফার্স্ট কথা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে। দ্বিতীয় কথা হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। 3 নাম্বার কথা, যোজ্যতা বৃদ্ধি পায়। আবার যদি আমরা জারণের বৈশিষ্ট্য বলি, ইলেকট্রন ত্যাগ করে, জারণ সংখ্যা বৃদ্ধি পায়, আর একটা যোজনী বৃদ্ধি পায়। আবার যদি বলি জারণের বৈশিষ্ট্য, ইলেকট্রন ত্যাগ করে, জারণ সংখ্যা বৃদ্ধি পায়, যোজ্যতা বৃদ্ধি পায়। এবার আসো, বিজারণের বৈশিষ্ট্য কি হবে? ঠিক তার উল্টা হবে। ইলেকট্রন গ্রহণ করে, জারণ সংখ্যা হ্রাস পায়, আর যোজ্যতা হ্রাস পায়। জারণে যে ঘটনাটা ঘটছে, বিজারণে ঠিক তার উল্টা ঘটনা ঘটছে। যদি তোমরা আমার কথা বুঝে থাকো, তাহলে এখন আমরা আর কথা না বাড়িয়ে প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিস করতে করতে যে প্রবলেমগুলো হবে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সবাই আমার সাথে মাইক্রোফোন অন করে অথবা কমেন্টের মাধ্যমে রেসপন্স করার চেষ্টা করো, সবাই যতজন যুক্ত থাকবা। হ্যাঁ, ওকে। এই দেখো, জিঙ্ক প্লাস হচ্ছে কপার সালফেট, আর উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার।
নিশ্চয়ই এই বিক্রিয়া আমরা সবাই জানি। আমাদের কোনো বিক্রিয়া দেখতে পাওয়া মাত্রই প্রথম কাজ হচ্ছে যে কার জারণ ঘটে কার বিজারণ ঘটে সেটা বোঝার পূর্বেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে জারণ সংখ্যাগুলো চেক করা। তাহলে কিভাবে জারণ সংখ্যা চেক করব? এই দেখো জিঙ্ক মুক্ত অবস্থায় আছে দেখে জারণ সংখ্যা 0। এখানে কপারের কথা যদি বলি, কপারকে আমরা জারণ সংখ্যা x ধরে নিলাম কপারের, আর পুরো সালফেট এই যে দেখো SO4 2- এইটা একটা যৌগমূলক, এই যৌগমূলকের জারণ সংখ্যা -2, তাহলে এটা হচ্ছে -2 ইকুয়াল 0। তাহলে বা x ইকুয়াল কি হবে +2, দ্যাট মিনস এটা হচ্ছে +2, কেননা এটা -2 তাই। এরপর এখানে দেখতে পাবো এটা হচ্ছে +2, এজন্য এটা +2 কারণ এটা -2 তাই, সালফেট একটা যৌগমূলক -2, আর এইখানে হচ্ছে 0। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা মুক্ত অবস্থায় থাকার কারণে এখানে জিঙ্ক হচ্ছে 0, এখানে কপার সালফেট যেহেতু -2 তাই কপার +2, জিঙ্ক সালফেট হচ্ছে -2 তাই জিঙ্ক +2, আর কপার তো 0 কারণ এখানে কপার মুক্ত অবস্থায় আছে। জিঙ্ক 0 হলো কেন? ওকে, গুড কোশ্চেন। আচ্ছা, যে কোনো পরমাণু মুক্ত অবস্থায় থাকলে তার জারণ সংখ্যার মান 0 হয়। মুক্ত অবস্থা মানে কারোর সাথে যুক্ত না থাকলে। জিঙ্কের জারণ মান +2 কিভাবে হয়েছে মনে রাখবা, এই যে দেখো সালফেট হচ্ছে -2 একটা যৌগমূলক, এই সালফেট যে যৌগমূলক -2 এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি যেটা করবা, এই দেখো জিঙ্ককে তুমি x ধরবা আর সালফেট হচ্ছে -2 ইকুয়াল 0, তাহলে বা x ইকুয়াল +2। বলো ক্লিয়ার কিনা? তাহলে এখন দেখো কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করলো আর কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করলো না, এটা কিন্তু বিক্রিয়ায় দেখে বোঝা কঠিন। যেহেতু কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করলো আর কোন পদার্থ ইলেকট্রন ত্যাগ করলো না এটা বিক্রিয়ায় দেখে বোঝা কঠিন, তাই আমরা খুব সহজেই একটা চমৎকার আইডিয়ার মাধ্যমে কার জারণ ঘটলো কার বিজারণ ঘটলো এটা বুঝতে পারবো। কিভাবে পারবো? দেখো জারণের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পারি না এখানে, বলতো দ্রুত, যে এখানে কার জারণ সংখ্যা বৃদ্ধি পেল? আচ্ছা জিঙ্কের, দেখো জিঙ্কের জারণ সংখ্যা আগে ছিল 0, পরে হইল +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে। এবার যদি আমরা কথা বলি কপার 2+ কে নিয়ে, তাহলে কপার 2+ থেকে দেখো কপার 0 হয়েছে। খেয়াল করছো বিষয়টা? জিঙ্ক 0 থেকে হইছে +2 আর কপার +2 থেকে হইছে কি 0। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি জিঙ্কের জারণ মান বেড়ে গেল আর কপার 2+ এর জারণ মান কমে গেল। জিঙ্কের জারণ মান বেড়ে গেল, কপার 2+ এর জারণ মান কি হলো? কমে গেল। তাহলে যার জারণ সংখ্যার মান বেড়ে যায় ওর ঘটে জারণ, আর যার জারণ সংখ্যার মান কমে যায় ওর ঘটে কি? বিজারণ। বলো এটা ক্লিয়ার কিনা? জিঙ্কের যেহেতু জারণ মান বেড়ে গেছে ওর ঘটবে জারণ, আর জিঙ্কের যেহেতু জারণ মান কপার 2+ এর যেহেতু জারণ মান কমে গেছে তাই ওর ঘটবে কি? বিজারণ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা খুব সহজেই বলতে পারি যার জারণ ঘটে সে কি? যার জারণ ঘটে সে কি, জারক না বিজারক? বিজারক। যার জারণ ঘটে ও হচ্ছে বিজারক, আর যার বিজারণ ঘটে ও জারক। তাহলে জিঙ্কের যেহেতু জারণ ঘটছে তাহলে জিঙ্ক হচ্ছে কি? বিজারক। আর তাহলে কে বলবে এখানে বিজারণ ঘটলো কার আর কে জারক? আমরা সবাই মনে করি যে কপার এখানে জারক এবং কপারের বিজারণ ঘটে। একটা দৃষ্টিকোণ থেকে তোমাদের উত্তর ঠিক, বাট একটু কারেকশন করতে চাই, এটা আমাদের সবাই বলে আর কি। দেখো এটা কিন্তু কপার না, এটা কিন্তু কপার সালফেট। এটা কপার সালফেট আর কপার কিন্তু এক না। আমাদের এই ব্যাপারটাতে সতর্ক থাকতেই যে হবে, না থাকলে হবেই না। অনেক জিনিস ভুল হয়ে যাবে। অনেকে সতর্ক থাকে না দেখে গুলায় ফেলে, কনফিডেন্ট থাকে না। ওকে, কেন এটা কপার না আর কি লেখা যাবে খেয়াল করো। দেখো কপার মানে সে মুক্ত অবস্থায় আছে, তার জারণ সংখ্যার মান 0, আর কপার 2+ মানে ওর জারণ সংখ্যা +2। কপার 2+ মানে জারণ সংখ্যা +2, আর কপার সালফেট মানেও কিন্তু জারণ সংখ্যা +2। তাহলে আমি এখানে বলতে পারি যে কপারের বিজারণ ঘটেছে, বাট সেটা সঠিক না। অ্যাকচুয়ালি এটা কপার না। আমি যদি বলি কপার 2+ এর বিজারণ ঘটেছে, সঠিক হবে, কারণ কপার 2+ এ কপারের জারণ মান +2। আমি যদি বলি কপার সালফেটের জারণ ঘটেছে, সেটাও সঠিক হবে, কারণ কপার সালফেটে কপারের জারণ মান +2। এখন বলো ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা যদি আমার কাছে কেউ প্রশ্ন করো আমি আবার রিপিট করতে চাই, যদি না প্রশ্ন করো তাহলে এগিয়ে যেতে চাই। আমরা কোনো বিক্রিয়া, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, মানে কোনো বিক্রিয়ায় কার জারণ ঘটলো কার বিজারণ ঘটলো এটা বোঝার জন্য বিক্রিয়া লিখে তার উপর প্রতিটা পদার্থের জারণ মান চেক করব। জারণ মান চেক করার পর অ্যাকচুয়ালি দেখা যায় না যে কে ইলেকট্রন ত্যাগ করলো কে গ্রহণ করলো, কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন দেখে বোঝা যাবে কে ত্যাগ করলো কে গ্রহণ করলো। অর্থাৎ যে পদার্থের জারণ সংখ্যার মান বৃদ্ধি পাবে তার জারণ ঘটবে, আর যার জারণ সংখ্যার মান হ্রাস পাবে তার কি ঘটবে? বিজারণ ঘটবে। মনে রাখবো আমরা, যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক, আর যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক। এখন আমরা কি করতে পারি? জারণ অর্ধবিক্রিয়া লিখতে পারি। ওকে, কিভাবে আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখবো?
আচ্ছা, জারণ অর্ধ বিক্রিয়া বলছি কেন আমরা সেটা আগে বুঝি। জারণ অর্ধ বিক্রিয়া বলতেছি কেন আমরা সেটা আগে বুঝি। দেখো, জারণ বিজারণ দুইটা ঘটনা তোমার কাছে মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি এই দুইটা মিলে একটা ঘটনা। কেন একটা ঘটনা? কোশ্চেন যে জারণ বিজারণ দুইটা মিলে কেন একটা ঘটনা। কোশ্চেনটা হলো এরকম যে জারণ বিজারণ দুইটা মিলে একটা ঘটনা এজন্য কারণ তুমি ধরো কাউকে কিছু টাকা দান করতে চাও, তাহলে তুমি কাউকে দিবা, যদি এখানে গ্রহীতা কেউ না থাকে তাহলে কি তুমি টাকা দিতে পারবা? কখনোই পারবে না। আবার কারো টাকার দরকার, সে উপযুক্ত দাতা খুঁজতেছে, ও কি পারবে? ও কিন্তু পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে দাতা থাকবে সেখানেই গ্রহীতা থাকবে। তাহলে জারণ বিজারণ দুইটা মিলে একটা ঘটনা, দান এবং কি গ্রহণ। এজন্য যেখানে জারণ ঘটে ওইটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, আর যেখানে বিজারণ ঘটে ওটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া নিয়ে কথা বলি। এই দেখো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এবার ধরা যাক এই যে জিঙ্ক ওই পারে গিয়ে হলো জিঙ্ক 2+। তাহলে জিঙ্ক 2+ হইতে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? দেখো, জারণ সংখ্যার পরিবর্তন কত? 2। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এবার যদি একইভাবে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে যেটা হবে দেখো, এটা কপার না নিশ্চয়ই, এটা কপার সালফেট বা কপার 2+। কপার না, এটা কপার সালফেট বা কপার 2+। তাহলে কপার 2+ ওই পারে গিয়ে হইছে কপার। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। তাহলে কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হলো। নিশ্চয়ই আমরা বুঝে গেছি। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে এটা বুঝলাম কেমনে? কারণ এই জারণ সংখ্যার মান 0 থেকে +2 হচ্ছে। আর এটা যে 2টা গ্রহণ করবে কেন বুঝলাম? কারণ এটা +2 থেকে 0 হচ্ছে। ও দান করবে, এ গ্রহণ করবে। তাহলে এখন কে জারক কে বিজারক? যার বিজারণ ঘটে ও হচ্ছে জারক, আর যার জারণ ঘটে সে কি? বিজারক। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে বুঝতেই পারছি জিঙ্ক বিজারক। আচ্ছা, জিঙ্ক হচ্ছে বিজারক, আর এখানে কপার 2+, এইটা হচ্ছে জারক বা কপার সালফেট জারক বলতে পারো, বা তুমি কপার সালফেটও বলতে পারো। কিন্তু বলতে পারবা না কি? কে বলতে পারে বলো? কপার বলা যাবে না। কেন কপার বলা যাবে না? কপারের জারণ মান 0। ওকে, আচ্ছা, নিশ্চয়ই আমরা একটা বিক্রিয়া পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আমরা একটা বিক্রিয়া কিভাবে জারণ সংখ্যা চেক করব সেটা দেখলাম, জারণ অর্ধ বিক্রিয়া কিভাবে লিখবো সেটা দেখলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে লিখবো সেটা দেখলাম, কে জারক সেটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটা দেখলাম, কে বিজারক সেটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটাও দেখলাম। একটা কথা আমরা শুধু এখন বাকি রেখেছি, এই কথাটা যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলেই আমাদের হয়ে যায়। সেটা হচ্ছে এখানে সালফেটের পরিচয়টা কি? এই বিক্রিয়ায় সালফেটের পরিচয়টা কি? খেয়াল করো, এখানে সালফেট হচ্ছে দর্শক আয়ন। অর্থাৎ এই যে আমরা খাতায় লিখবো নতুন একটা টপিকটার নাম হচ্ছে দর্শক আয়ন লিখবো। এখানে খেয়াল করি, দর্শক আয়ন, যার ইংরেজি নাম হচ্ছে স্পেকটেটর। তাহলে দর্শক আয়ন কাকে বলে? একটা কোশ্চেন খাতায় লিখে নাও, দর্শক আয়ন কাকে বলে। কোশ্চেনটার উত্তরটা এরকম, যে আয়ন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না তাকে দর্শক আয়ন বলে। যদি আমরা আবার বলি, যে আয়ন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে দর্শক আয়ন বলে। এখন কোশ্চেন হলো, কে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর কে করলো না, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা বুঝতে গিয়ে অনেক স্টুডেন্ট বা বেশিরভাগ স্টুডেন্ট একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ায় বা বোঝে না। সেটা হচ্ছে যে যার জারণ সংখ্যার পরিবর্তন হবে না এটা দর্শক আয়ন। আচ্ছা, কথাটা ঠিক। কিভাবে ঠিক? যদি বিক্রিয়া জারণ বিজারণ হয় তাহলে সেক্ষেত্রে এটা ঠিক, কিন্তু বিক্রিয়া যদি জারণ বিজারণ না হয় তাহলে ওখানে জারণ সংখ্যার পরিবর্তন হলো নাকি হলো না এটাতে কিন্তু যায় আসে না। তাহলে আমরা খাতায় লিখে নিব, দর্শক আয়ন কাকে বলে? যে আয়ন রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না তাকে দর্শক আয়ন বলে। এরপর টিপস আকারে লিখে নিব, যদি বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া হয় তবে ওই বিক্রিয়ায় যে আয়নের জারণ সংখ্যার পরিবর্তন হয় না। আবার বলছি, যদি বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া হয় তবে বিক্রিয়ায় যে আয়নের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাকে দর্শক আয়ন বলে। আমার কথা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে বলবা। এবং এখানে আমি যে বিক্রিয়া নিয়ে কাজ করছিলাম
এই জিঙ্ক প্লাস হচ্ছে কপার সালফেট, জিঙ্ক সালফেট আর কি কপার। বলো এই বিক্রিয়ায় দর্শক আয়ন কে? সালফেট। কেন সালফেট? কারণ সালফেটের জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন না হলে দর্শক আয়ন বলা হয়। এটা কি সব বিক্রিয়ার জন্য প্রযোজ্য নাকি জারণ বিজারণ বিক্রিয়ার জন্য শুধু প্রযোজ্য? কিন্তু অনেকেই যে ভুলটা করে জারণ বিজারণ বিক্রিয়া না হলেও তার জারণ সংখ্যা চেক করতে যায়। না, এটা করা যাবে না। দর্শক আয়ন জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র জারণ সংখ্যার পরিবর্তন না হলে তা বলা যাবে, কিন্তু যদি বিক্রিয়া জারণ বিজারণ না হয় তাহলে তো তার জারণ সংখ্যার পরিবর্তন হবে না। সেখানে জারণ সংখ্যার পরিবর্তন যেহেতু কারোই হবে না, সেখানে জারণ সংখ্যার পরিবর্তন বিবেচনায় কাউকে দর্শক আয়ন বলা যাবে না। তাই আমরা মনে রাখবো দর্শক আয়নের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে আয়ন রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না, তাকে দর্শক আয়ন বলে। মনে রাখতে পারবো আমরা? নিশ্চয়ই পারবো। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যারা নন রেডক্স বিক্রিয়া তাদের ক্ষেত্রে কি হবে? আমরা যখন নন রেডক্স বিক্রিয়া পড়াবো বা পড়িয়েছি তখন সেটা নিয়ে কথা হবে। জারণ বিজারণ বিক্রিয়ায় দর্শক আয়ন চেনার উপায় হচ্ছে যার জারণ সংখ্যার পরিবর্তন হবে না সেটা দর্শক আয়ন। কিন্তু এই ফর্মুলাটা বা এই তথ্যটা বা এই কনসেপ্টটা নন রেডক্স বিক্রিয়ায় কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। ওকে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানালে আমি পরবর্তী বিক্রিয়ায় যাব। প্রথম বিক্রিয়াটা অনেক ডিটেল পড়ানো হয়েছে, পরেরগুলো আমরা খুব অল্প সময়ে বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটা দেখো একদম ওই ধরনেরই একটা বিক্রিয়া যেটা আমরা পড়তেছিলাম। ওকে, আচ্ছা, খেয়াল করি আমরা এখানে দ্রুত বলো কমেন্টের মাধ্যমে জিঙ্কের জারণ মান কত? নিশ্চয়ই 0 কারণ মুক্ত অবস্থায় আছে। আচ্ছা, H প্লাসের জারণ মান কত হবে? এখানে +2। আচ্ছা, +2 বলতেছো, কিন্তু হ্যাঁ দুইটা হাইড্রোজেন মিলা +2, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা একটার জন্য বের করছি, একটার জন্য +1, দুইটা মিলা +2, আমরা সবসময় জারণ সংখ্যা একটার জন্য বের করব। সালফেট তো বরাবরের মতো -2 এখানে। এরপর এইখানের জিঙ্ক হচ্ছে +2 কারণ এটা -2 তাই। আর এখানে হাইড্রোজেন কত কে বলবে বলো দেখি? 0। তাহলে এখানে জিঙ্কের জারণ মান 0 থেকে +2 হয়েছে। তাহলে জিঙ্কের জারণ মান বাড়লো না কমলো? নিশ্চয়ই বেড়ে গেল। এখানে জিঙ্কের জারণ মান 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ জিঙ্কের জারণ মান বেড়ে গেছে। এবার H প্লাসের জারণ মান +1 থেকে 0 হয়েছে। H প্লাসের জারণ মান +1 থেকে 0 হয়েছে, তাহলে জারণ মান বাড়লো না কমলো? H প্লাসের জারণ মান +1 থেকে 0 হয়েছে, মানে জারণ সংখ্যা মান কমে গেছে। তাহলে এখানে জারণ ঘটলো কার? জারণ ঘটলো জিঙ্কের, তাই জিঙ্ক একটি বিজারক, কারণ যার জারণ ঘটে সে বিজারক। আর এখানে বিজারণ ঘটলো কার? বিজারণ ঘটলো H প্লাসের, কারণ ও একটি জারক। ওকে, আচ্ছা, যাই হোক, দেখো এখানে আমরা জারণ অর্ধবিক্রিয়া দেখাতে চাই। জিঙ্ক ওই পারে গিয়ে জিঙ্ক 2+ হয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এরপর H প্লাস ওই পারে গিয়ে H হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে H প্লাস কি এমন থাকবে নাকি 2 রূপে থাকবে? নিশ্চয়ই এখানে 2 রূপে থাকবে। দেখো একটা H প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা মিলে গ্রহণ করবে কয়টা? তো 2। এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে এখানে জিঙ্ক বিজারক, আর এখানে H প্লাস হলো জারক। জিঙ্ক হলো বিজারক আর H প্লাস হলো জারক। বলো এটা ক্লিয়ার কিনা? আর তাহলে সালফেট কি? দ্রুত জানাও। তাহলে সালফেট কি হবে? দ্রুত জানাও দর্শক। এটা ক্লিয়ার কিনা সবাই জানাও তো, এটা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার, এমনটাই জানাচ্ছ। এবার চলে যাই, খেয়াল করো এইখানে দেখো এই যে টিন দেখতে পাচ্ছ, এই টিন হচ্ছে +2, তাহলে এটা -1। এইটা কি মার্কারি কি? +2, এটা কি -1। আচ্ছা, এটা মানে বুঝো না কিভাবে +2 +1, আমি দেখাই, বুঝাই দেই যারা বোঝো না। এই দেখো টিনকে X ধরবা, যোগ ক্লোরিন হচ্ছে -1 গুণ 2 = 0, তাহলে বা X = +2, এই যে +2, আর এটা হচ্ছে -1। আবার এই মার্কারিকে তুমি X ধরলা, যোগ -1 গুণ 2 = 0, তাহলে বা X - 2 = 0, তাহলে বা X = +2, এই দেখো +2, এই দেখো -1। এবার এইখানে যদি চিন্তা করি, এইটা হচ্ছে X প্লাস হচ্ছে -1 গুণ 4 = 0, তাহলে বা X = +4, এই দেখো +4। আর এটা কি হবে তাহলে বলো? ক্লোরিন কি হবে? -1। ওকে, আবার দেখো এই যে মার্কারি হচ্ছে +1 আর এটা হচ্ছে -1। তাহলে একটু চিন্তা করে দেখি আমরা কার জারণ মান বাড়লো, কার জারণ মান কমে গেল। দেখো এটা +2 থেকে +4 হলো, এইটা আবার দেখো +2 থেকে +1 হলো। তাহলে বলো তো কার জারণ ঘটলো, কার বিজারণ ঘটলো? কার জারণ ঘটলো? আচ্ছা, টিন বলবো নাকি অন্য কিছু বলবো? একটু চিন্তা করে বলো তো। আচ্ছা, টিন কেন বলবো না কে বলতে পারে? কারণ এখানে তো টিন নেই, টিন তো নেই,
এখানে টিন 2+ আছে বা SnCl2 আছে, তাহলে টিনের জারণ মান বেড়ে গেল আর মার্কারি 2+ জারণ মান কমে গেল। তাহলে যার জারণ মান বেড়ে যায় তার জারণ ঘটে, আর যার জারণ মান কমে যায় তার কি ঘটে? বিজারণ ঘটে। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো চলো আমরা এটা নিয়ে একটু কথা বলি। যেমন দেখো জারণ অর্ধবিক্রিয়া কিভাবে লিখবো আমরা, জারণ অর্ধবিক্রিয়া কিভাবে লিখবো। আচ্ছা, তার আগে বলো তো দর্শকায়ন কোনটা এখানে? ক্লোরিন বলবো না ক্লোরাইড বলবো? বলো। ক্লোরাইড। হ্যাঁ, ক্লোরিন বলবো না, কারণ এটা ক্লোরিন না, এটা ক্লোরাইড। ওকে, আচ্ছা, ক্লোরিনের জারণ সংখ্যার না ক্লোরাইডের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই বলে সেটা দর্শকায়ন। তাহলে জারণ অর্ধবিক্রিয়া দেখো, Sn2+ ওই পারে গিয়ে Sn4+ হইল, Sn4+ হইল, জারণ সংখ্যার মান 2 একক বেড়ে গেছে। আবার দেখো মার্কারি 2+ ওই পারে গিয়ে হলো মার্কারি প্লাস, কতটুকু জারণ সংখ্যা ইলেকট্রন গ্রহণ করবে? একটা। কেন? কারণ মার্কারির জারণ সংখ্যার পরিবর্তন 1। এখন কোশ্চেন হলো যে এ ত্যাগ করলো 2টা, এ আবার একটা গ্রহণ করে কেমনে? এই জন্য এটাকে উভয় পক্ষ দিকে 2 দিয়ে গুণ করে, এর উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে জারণ সংখ্যার পরিবর্তন দেখাতে হবে। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, জারণ বোঝো নাই। দেখো 3+2 ওই পারে গিয়ে +4, এটা কি ক্লিয়ার কিনা বলো? তাহলে জারণ সংখ্যার মান +2 থেকে +4 হলো, জারণ সংখ্যা কি হলো? বেড়ে গেল। যদি বেড়ে যায় তাহলে কি হবে সেটা? জারণ। দেখো এই যে 3 2+ ওই পারে গিয়ে +4 হয়েছে। ওকে, আচ্ছা, মার্কারি ছিল +2 ওই পারে গিয়ে +1, তাহলে দেখো মার্কারি 2+ থেকে মার্কারি প্লাস হলো, জারণ সংখ্যার মান কিন্তু কমে গেল। কত একক কমে গেল? 1 একক। আর 1 একক যেহেতু কমে গেল তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এ যেহেতু ত্যাগ করছে 2টা, তাই একেও গ্রহণ করতে হবে 2টা। এজন্য ও এই দ্বিতীয় বিক্রিয়াটাকে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে হবে। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? 2 গুণ করাটা বুঝে না একজন বলছে, আমি আবার বোঝাচ্ছি। দেখো মার্কারি 2+ ওই পারে গিয়ে মার্কারি প্লাস হলো, পরিবর্তন 1, তাই একটা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু যেহেতু এখানে ত্যাগ করছে 2টা, তার মানে এখানেও গ্রহণ হবে 2টা। এখানে যার জারণ ঘটবে সে বিজারক, তার মানে বিজারক হচ্ছে Sn2+, আর জারক হচ্ছে Hg2+। ওকে, আর দর্শকায়ন হচ্ছে ক্লোরাইড, নট ক্লোরিন। দর্শকায়ন হচ্ছে ক্লোরাইড। এবার চলে যাই পরের বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমরা এখন দেখবো। হ্যাঁ, সবাই আমরা এই বিক্রিয়াটা দেখবো। তো দেখো এবার তোমরা আমাকে বলো তো কমেন্ট করে, এখানে আয়রনের জারণ মান কত কে বলতে পারে? আয়রনের জারণ মান কত কে? আচ্ছা, এই দেখো আয়রনকে x ধরবো, এই ক্লোরিন -1 গুণ 3 = 0, তাহলে বা x = +3, তাহলে এটা +3, এটা -1। একইভাবে এটা +2, এটা -1। একইভাবে বলো তো এটা কত হবে? দ্রুত বলো তো। +2 -1, আবার এটা হচ্ছে +4, এটা -1। আচ্ছা, এখানে জারণ মান কার বাড়লো কার কমলো? এখানে জারণ মান কার বাড়লো কার কমলো? দেখো টিন 2+ ওই পারে গিয়ে 4+ হলো, আর আয়রন 3+ ওই পারে গিয়ে আয়রন 2+ হলো। তাহলে জারণ অর্ধবিক্রিয়াটা কেমন হওয়া উচিত? জারণ ঘটেছে টিন 2+ এর, তাই ওটা একটা বিজারক, আর বিজারণ ঘটেছে মার্কারি 3+ এর, তাই ওটা একটা জারক। তাহলে Sn2+ ওই পারে গিয়ে Sn4+ হলো। কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? 2টা। ভালো কথা। মার্কারি 3+ ওই পারে গিয়ে মার্কারি 2+ হলো, তাহলে কয়টা গ্রহণ করলো? একটা। এখন তোমরা আমাকে বলবা ও ত্যাগ করলো 2টা, গ্রহণ করলো একটা, এখন আমার কি করা উচিত? 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ দান গ্রহণ সমান করতে হবে। তাহলে এখানে 2, এইখানে 2, এইখানে 2। বলো তো এখানে জারণ ঘটলো কার? কে বলবে? বলো জারণ ঘটলো কার? টিন নাকি টিন 2+? তাই সে বিজারক। আর জারককে যার বিজারণ ঘটলো, তাহলে বিজারণ ঘটলো কে? Fe3+ এর। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলে যাই এবার পরের বিক্রিয়া। আচ্ছা, আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে, বাট আমরা শুরুতেই ওই বিক্রিয়াগুলো এখনই দেখতে চাই নাই। এখন দেখি একটা, এখানে নাই, বাট আমি একটা বিক্রিয়া পড়াই, খুব গুরুত্বপূর্ণ। খাতায় লিখবো আমরা সবাই, FeCl2 যোগ Cl2। এই দেখো, এবার চিন্তা করো তো আয়রনের জারণ মান কত? এখানে +2। আচ্ছা, +2। এখানে ক্লোরিন কত? -1। এই ক্লোরিন কত? 0। এই ক্লোরিন কত? +3। এই ক্লোরিন কত? -1। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এই আয়রন +2 থেকে +3 হয়েছে, আর ক্লোরিন
0 থেকে -1 হচ্ছে, তাহলে কোথায় বাড়লো কোথায় কমলো? জারণ অর্ধ বিক্রিয়া। এই দেখো জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় কি হবে একটু চিন্তা করে দেখো, এই আয়রন 2+ ওই পারে গিয়ে হবে আয়রন 3+। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা। এইবার এখানে একটা কিন্তু বিশাল ঝামেলা আছে, ঝামেলাটা চিন্তা করে দেখো। আমরা যারা ক্লোরিন এবং ক্লোরাইডকে আলাদা করতে পারি না তারা কিন্তু এই বিক্রিয়ায় ধরা খেয়ে যাব। এতক্ষণ তোমাদের যে প্র্যাকটিস করানো হচ্ছে যে ক্লোরাইড নট ক্লোরিন আর ক্লোরিন নট ক্লোরাইড, আচ্ছা বলো তো এইটা ক্লোরিন না ক্লোরাইড আর এটা ক্লোরিন না ক্লোরাইড কোনটা? অর্থাৎ যেটা -1 এটা হচ্ছে ক্লোরাইড আর যেটা 0 এটা হচ্ছে কি? ক্লোরিন। এখন কোশ্চেন হলো যে এই 0 কিন্তু ওই পারে -1 হয়েছে, কিন্তু এই -1 ওই পারে কিন্তু -1ই আছে। তার মানে বিক্রিয়কে আমরা যতগুলা ক্লোরিন দেখছি সবগুলা ক্লোরিন কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র এই Cl2 যার জারণ মান 0 ওইটারই জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, হয়ে -1 এ রূপান্তর হয়েছে এবং দ্যাটস ওয়াই তারই জারণ বিজারণ ঘটেছে। বলো ক্লিয়ার কিনা? এই দেখো, তাহলে এখন চিন্তার বিষয়, এই দেখো ক্লোরিন ওই পারে গিয়ে ক্লোরাইড কয়টা গ্রহণ করবে? কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা। ক্লোরিন ওই পারে গিয়ে ক্লোরাইড হলো নাকি? ক্লোরিন কি এরকম থাকবে নাকি 2 রূপে থাকবে? নিশ্চয়ই 2 রূপে থাকবে। তাহলে এখানে যদি 2 দেই, এখানে যদি 2 দেই, তাহলে এখানে 2 দিব, এখানে 2 দিব। বুঝতে পারছি? তাহলে এই যে আয়রন 2+, ওইখানে গেল আয়রন 3+, আর এখানে Cl2 ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হলো। বলো ক্লিয়ার কিনা এইটুক? এখন এ যেহেতু 2টা গ্রহণ করেছে, এই Cl2 কে যেহেতু আমরা 2টা গ্রহণ করাইছি, তার মানে একেও আমরা ত্যাগ করাবো কয়টা? 2টা। বলো তো ক্লিয়ার কিনা? আর একবার বোঝাতে চাই আমিও। দেখো খেয়াল করো, আবার যদি শুরু থেকে লিখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এইখানে খেয়াল করো, এখানে আয়রন +2 থেকে +3 হচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের ভেজাল নেই। এই যে আয়রন 2+ থেকে ওই পারে গিয়ে 3+ হয়েছে, এটা নিয়ে কোনো ভেজাল নাই, কারো একটা ইলেকট্রন ত্যাগ করলো। প্রবলেম হলো এইটা কিন্তু ক্লোরাইড আর এটা কিন্তু ক্লোরিন। এই দেখো ক্লোরাইড যেটা ওইটা ওই পারে ক্লোরাইডই আছে, চেঞ্জ হয় নাই, কিন্তু এটা যেটা ক্লোরিন এটা কিন্তু ওই পারে গিয়ে কি হয়ে গেছে? ক্লোরাইড হয়ে গেছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লোরিন যেটা এটা ওই পারে গিয়ে ক্লোরাইড হবে, এই জন্য আমাকে একটা ইলেকট্রন গ্রহণ করাতে হবে। বাট প্রকৃতিতে ক্লোরিন কখনো এই রূপে থাকে না, 2 রূপে থাকে। তাহলে একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2টা ক্লোরিন গ্রহণ করবে কয়টা? 2টা। এই জন্য 2, এই জন্য এখানেও 2, এই জন্য এখানেও 2। এখন এ যেহেতু 2টা গ্রহণ করলো, মাস্ট বি একেও 2টা ত্যাগ করতে হবে, আর একে 2টা ত্যাগ করতে হলে এখানে 2 দিতে হবে, এইখানে 2 দিতে হবে, এইখানে 2 দিতে হবে। বলো এটা ক্লিয়ার না ক্লিয়ার না? দ্রুত আমাকে বলো। হ্যাঁ, এখন তুমি কোশ্চেন করতে পারো এইখানে এই 2টা এখানে হলো না কেন? দেখো ক্লোরিন 2 রূপে থাকে, Cl2 রূপে থাকে বলেই কিন্তু 2 গুণ করা হচ্ছে, নাহলে কিন্তু আমরা 2 গুণ করতাম না। আমি যদি তোমাকে আবার দেখাই, এটা ভালো করে খেয়াল করো, দেখো এ ত্যাগ করছে একটা, এ গ্রহণ করছে একটা। বলো তাহলে আমাদের কি আর কারোর সাথে কোনো কিছু গুণ করা দরকার ছিল? তার দান গ্রহণ তো সমান হয়ে গেছে। আয়রন দেখো +2 থেকে +3 হচ্ছে, পরিবর্তন 1, তাই আয়রন 2+ কে আমরা আয়রন 3+ বানিয়েছি একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। ক্লোরিন দেখো 0 থেকে -1 হচ্ছে, তার মানে ক্লোরিন ওই পারে গিয়ে ক্লোরাইড হয়েছে, একটা গ্রহণ করছে, ঝামেলা শেষ। কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? ক্লোরিনকে তো প্রকৃতিতে এমন দেখা যায় না। ক্লোরিনকে কেমন দেখা যায়? 2 রূপে দেখা যায়। তাহলে আমি কি ক্লোরিন কেমন রাখবো নাকি 2 বানায় দেবো? নিশ্চয়ই 2 বানায় দেবো। এখন একটা ক্লোরিন যদি একটা গ্রহণ করে, 2টা ক্লোরিন গ্রহণ করবে কয়টা? 2টা। আর 2টা ক্লোরিন যদি 2টা গ্রহণ করে তাহলে 2টা আয়রন 2+ 2টা ত্যাগ করবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, বিজারক হলো আয়রন 2+ আর জারক হলো Cl2। বলো তো ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমার একটা কোশ্চেন আছে। এখানে দর্শকায়নকে ক্লোরাইড, অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার সমতাকরণ করলে এখানে 2 হইতো এবং এখানে 2 হইতো। যদি বিক্রিয়াটা সমতাকরণ করতাম এখানে 2 এখানে 2 হতো। অর্থাৎ এই বিক্রিয়ায় 4টা ক্লোরাইড আছে আর 2টা ক্লোরিন আছে বিক্রিয়ক হিসাবে, কিন্তু ডান পাশে গিয়ে 6টাই ক্লোরাইড হয়ে গেছে। আগে 4টা ক্লোরাইড ছিল, ডান পাশে গিয়ে হয়েছে 6টা, তার মানে 2টা ক্লোরিন অর্থাৎ Cl2 এর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। আর যেটা ক্লোরাইড ওটা বামেও ক্লোরাইড ছিল, ডানেও ক্লোরাইড আছে, দ্যাটস ওয়াই এই ক্লোরাইডটা দর্শকায়ন আর এই ক্লোরিনটা হচ্ছে জারক। এখন কোশ্চেন হলো, আমরা যারা এই ক্লোরিন এবং ক্লোরাইডের মধ্যে পার্থক্য তৈরি করতে পারতাম না বা পারি না,
ক্লোরাইডকেও ক্লোরিন বলি, আর ক্লোরিনকে তো ক্লোরিন বলি, তাদের জন্য এই বিক্রিয়াটার উত্তর করাটা বেশ খানিকটা কি জটিল। বলো এই আলোচনায় কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এইবার আমরা এই বিক্রিয়াটা দেখব। ওকে, দেখো ভালো করে খেয়াল করো। এখানে মার্কারি হচ্ছে +2, এখানে মার্কারি +2, ক্লোরিন -1, এখানে আবার মুক্ত অবস্থায় থাকায় সেটা 0, এখানে আবার মার্কারি হচ্ছে +1, ক্লোরিন -1। কোশ্চেন হতে পারে এখানে মার্কারি কিভাবে +1? দেখো 2x ইকুয়াল -1 গুণ 2, -1 গুণ 2 ইকুয়াল 0, তাহলে বা 2x ইকুয়াল -2, তাহলে বা x ইকুয়াল -1। মজার একটা ব্যাপার দেখো, এখানে মার্কারি 2+ এর পরিবর্তন হয়ে মার্কারি প্লাস হচ্ছে, আবার 0 থেকে আবার হয়েছে +1। চিন্তা করছে ব্যাপারটা? মানে যারা আমরা ওই মার্কারিকেও মার্কারি বলি, মার্কারি 2+ কে মার্কারি বলি, মার্কারি +1 কে মার্কারি বলি, তারা এখানে আরো বড় ধরা খাবে। কারণ এখানে দান গ্রহণ যা কিছু হচ্ছে না কেন সবই তো মার্কারি নিয়েই হচ্ছে, বাট সবকিছু সবগুলা মার্কারি না। অ্যাকচুয়ালি এটা মার্কারি, এটা মার্কারি +2, এটা মার্কারি +1। খেয়াল করছো বিষয়টা? এখানে দানও হচ্ছে একই পদার্থের, গ্রহণও হচ্ছে একই পদার্থের। অর্থাৎ খেয়াল করেছো কিনা, একই পদার্থের জারণ বিজারণ বিক্রিয়া ঘটতেছে। যেমন মার্কারি যেটা 0, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা মার্কারি, ওইটা ওই পারে গিয়ে মার্কারি +1 হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। কিন্তু মার্কারি যেটা +2, এটা কিন্তু ওই পারে গিয়ে কি হচ্ছে, মার্কারি প্লাস হচ্ছে, একইভাবে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে জারণ ঘটলো মার্কারির, তাই বিজারক হচ্ছে মার্কারির, আর বিজারণ ঘটলো মার্কারি 2+ এর, তাই জারক হচ্ছে মার্কারি 2+। আর ক্লোরিন হচ্ছে এখানে দর্শকায়ন। এই বিক্রিয়াটা নিয়ে একটা বিশেষ পড়াশোনা আছে, আমরা এই পড়াশোনাটা এখন পড়বো। এই বিক্রিয়াটা নিয়ে বিশেষ পড়াশোনা আছে, আমরা পড়াশোনাটা এখন পড়বো। সবাই একটু ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার হও আমরা কি পড়তে চাই সেটা দেখো। এই দেখো কি লেখা আছে, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, অসামঞ্জস্য লেখা আছে, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। খুব মনোযোগ সহকারে দেখো, যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ ও বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বলে। অর্থাৎ আমরা যে বিক্রিয়াটা দেখলাম কিছুক্ষণ আগে, এই যে HgCl2+ হচ্ছে Hg, ওই পারে গিয়ে Hg2Cl2। এই বিক্রিয়ায় দেখো এটা +2 থেকে 0 হয়েছে, না এটা 0, এটা +1, এই যে এরকম হইলো। এখানে একই পদার্থের জারণ এবং একই পদার্থের বিজারণ ক্রিয়া সংঘটিত হচ্ছে, একই পদার্থের জারণ ও একই পদার্থের বিজারণ ক্রিয়া সংঘটিত হচ্ছে। আর দ্যাটস হয় এটি একটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন। দেখো ভালো করে, অসামঞ্জস্যকরণ বা ইংরেজি নাম হচ্ছে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার? আমরা একটা বা দুইটা নন রেডক্স বিক্রিয়ার উদাহরণ দিব তোমাদেরকে এখন। আর তোমাদের কাজ হবে আমাদের লেকচার বুকে যত বিক্রিয়া আছে, জারণ বিজারণ প্র্যাকটিসের মধ্যেও আছে, লেকচার বুকের মধ্যেও আছে, আমি দেখাচ্ছি, এগুলো তোমরা কি করবা, প্র্যাকটিস করবা। যেমন দেখো এই বিক্রিয়াটা একটা নন রেডক্স বিক্রিয়া। কিভাবে আমরা এটা প্রমাণ করবো এটা নন রেডক্স বিক্রিয়া? এটা হচ্ছে দেখো +1, এটা -1, এইটা +1, এটা -2, এইটা +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, এটা H+, এটা Cl-। এখন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় হোক আর জারণ বিজারণ না হোক, যদি রেডক্স নাকি নন রেডক্স এটা তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে প্রতিটা বিক্রিয়কের ওপরে প্রতিটা পরমাণুর জারণ সংখ্যার মান বসাতে হবে। বসানোর পর তুমি যখন দেখবা কোনো পরমাণুর বাম পক্ষ আর ডান পক্ষ অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে গিয়ে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তখন তুমি বুঝে নিবা এটা কোনো রেডক্স বিক্রিয়া না, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ এইখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাই এটি একটি নন রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ ঘটে নাই। নিশ্চয়ই ক্লিয়ার? বলো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আবার দেখো আরেকটা বিক্রিয়া, এই যে Na+Cl-, এইখানে দেখো K+, এখানে এটা মাইনাস, এটা হচ্ছে K+, এটা Cl-, এইখানে Na+ এবং এখানে নাইট্রেট মাইনাস। খেয়াল করছো? এইখানে দেখো কোনো পদার্থের কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। তাহলে যেহেতু এখানে কোনো পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই, অর্থাৎ Na+ ওই পারে Na+ আছে, এই পারে K+, ওই পারেও K+, এখানে নাইট্রেট -1, ওইখানেও -1, এখানে ক্লোরাইড -1, ওখানেও ক্লোরাইড -1, অর্থাৎ কারো জারণ সংখ্যার কোনো পরিবর্তন যেহেতু হয় নাই, তাই বলা যায় এটি একটি নন রেডক্স বিক্রিয়া। তো তোমাদের কাজ হবে জারণ বিজারণ বিক্রিয়ার যত পড়া আছে, সবগুলো সলভ করে আসার জন্য এটা হচ্ছে তোমাদের কাজ হবে। এই যে 27 থেকে 33 নাম্বার যে কোশ্চেনগুলো আছে সবগুলো দেখে আসবা, প্রত্যেকটা বিক্রিয়া ধরে ধরে সলভ করবা, যেটা পারবা না এটা আগামী ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করবা। আর এইখানে দেখো এই যে 15, এখানে 15টা বিক্রিয়া আছে, প্রত্যেকটা সলভ করবা।
ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্তই শেষ করছি আজকে জারণ বিজারণ বিক্রিয়ার ক্লাসটি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।